আচ্ছা, আগের দিন আমরা শুরু করেছিলাম স্মল সিগন্যাল অ্যাম্প্লিফায়ার এই চ্যাপ্টারটা। স্মল সিগন্যাল অ্যাম্প্লিফায়ারের মাধ্যমে অ্যাকচুয়ালি অ্যাম্প্লিফিকেশন করা হয় কোনো সিগন্যালকে, সেটা আমরা আগের দিন ডেসক্রাইব করেছিলাম, এই গ্রাফের আকারে আমরা সেটা বুঝেছি। তো আজকে আমরা দেখবো যে স্মল সিগন্যাল অ্যাম্প্লিফায়ার তার প্র্যাকটিক্যাল সার্কিটটা কিরকম দেখতে হয়। স্মল সিগন্যাল অ্যাম্প্লিফায়ারের প্র্যাকটিক্যাল সার্কিটটা কিরকম দেখতে হয়। তো দেখো, এখানে একটা স্মল সিগন্যাল অ্যাম্প্লিফায়ারের সার্কিট দেখতে পাওয়া যাচ্ছে। এখানে কি আছে? এটা হচ্ছে একটা ট্রানজিস্টার। কি ধরনের ট্রানজিস্টার? এটা এনপিএন টাইপের একটা ট্রানজিস্টার। এটা হলো তার কালেক্টর টার্মিনাল, কালেক্টর এটা। ঠিক আছে, এটা হলো আমার বেস টার্মিনাল, আর এটা হলো এমিটার টার্মিনাল। দিস ইজ এমিটার টার্মিনাল। ঠিক আছে, তো এটা হলো এমিটার টার্মিনাল। এবারে এই ট্রানজিস্টার যেটা আছে এটাকে আমরা কি মোডে কানেকশন করেছি না বায়াসিং অ্যাপ্লাই করেছি। কিভাবে? ভোল্টেজ ডিভাইডার বায়াসিং। দেখো এখানে একটা উপরে ভিসিসি আছে। ঠিক আছে, ভিসিসি, আর এখানে আর1 আর আর2 দুটো রেজিস্ট্যান্স, তার মাধ্যমে আমরা ভোল্টেজ ডিভাইডার বায়াসিং একে প্রোভাইড করেছি। ঠিক আছে, এবারে হচ্ছে এখানে একটা কি আছে, এখানে হচ্ছে একটা রেজিস্টার আছে আর সি। আর সি হলো একটা রেজিস্টার, এটা হচ্ছে কালেক্টর টার্মিনালের সঙ্গে লেগে আছে। আর এমিটার টার্মিনালের এখানে একটা রেজিস্টার লাগানো হয়েছে ফর বায়াসিং পারপাস। এই রেজিস্ট্যান্সের মান কত? আর ই। ঠিক আছে, তো এখানে দুটো এক্সট্রা জিনিস আছে। দেখো, আমরা যে ইনপুট সিগন্যাল যেটাকে আমরা অ্যাম্প্লিফাই করতে চাইছি সেটাকে আমরা কোথায় প্রোভাইড করব? সেটাকে আমরা প্রোভাইড করছি এই জায়গাতে। এই জায়গাতে মানে হচ্ছে এটা হচ্ছে দা কন্ট্যাক্ট পয়েন্ট বিটুইন দ্য টু রেজিস্ট্যান্স আর1 আর আর2। যে দুটো রেজিস্ট্যান্স এখানে আছে তাদের যে কন্ট্যাক্ট পয়েন্ট, সেখানে আমরা একটা ক্যাপাসিটার সি ইন কানেক্ট করেছি। সি ইন যে ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারের অপর প্রান্তে কি লেগে আছে? এখানে আমরা যে ইনপুট সিগন্যালটাকে আমরা অ্যাম্প্লিফাই করতে চাই সেটাকে আমরা এখানে অ্যাপ্লাই করেছি। অন্যদিকে এখানে একটা ক্যাপাসিটার আছে। দেখো, একটা ক্যাপাসিটার কিভাবে লেগে আছে না এই এমিটারের অ্যাক্রসে যে রেজিস্টার, এমিটার রেজিস্টার যেটা এমিটারের সঙ্গে যুক্ত হয়ে আছে, তার সঙ্গে প্যারালালি একটা রেজিস্টার লেগে, একটা ক্যাপাসিটার লেগে আছে, যার ক্যাপাসিটেন্সের মান হলো সিই। ঠিক আছে, আচ্ছা, এই যে সি ইন যেটা আমার ইনপুট এখানে লেগে আছে, ইনপুট সিগন্যাল এবং এই যে বেস টার্মিনাল তাদের মধ্যে লেগে আছে, এই সি ইন কে বলা হয় ইনপুট ক্যাপাসিটার। ঠিক আছে, সি ইন এটা হচ্ছে ইনপুট ক্যাপাসিটার। আচ্ছা, এখানে একটা ক্যাপাসিটার লেগে আছে, দেখো, যেটা হচ্ছে আমাদের এমিটার, তার সঙ্গে প্যারালালে লেগে আছে। এই যে ক্যাপাসিটার যার ক্যাপাসিটেন্সের মান হলো সিই, একে বলা হয় এমিটার বাইপাস ক্যাপাসিটার। আর আরেকটা ক্যাপাসিটার দেখো এখানে লেগে আছে, যেটা হচ্ছে কালেক্টর টার্মিনাল এবং আমাদের যে লোড রেজিস্ট্যান্স আছে আর এল, সেই দুটোর মাঝে একটা ক্যাপাসিটার লেগে আছে। সেই ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্সের মান হলো সিসি। এই সিসি এটাকে বলা হয় কাপলিং ক্যাপাসিটার। তাহলে এখানে তিনটে ক্যাপাসিটার হলো। আমরা সার্কিটটা আরেকবার এখানে ভালো করে ড্র করে নিই। এখানে আমাদের হচ্ছে তিনটে, আমরা আরেকবার পুরো সার্কিটটা এখানে ড্র করছি। এটা হলো কালেক্টরের ওখানে যে রেজিস্ট্যান্সটা আছে, এটা হলো আমাদের ট্রানজিস্টারটা, ট্রানজিস্টারের এটা হলো আমাদের এমিটার টার্মিনাল, এটা হলো ট্রানজিস্টারটা টোটাল। ঠিক আছে, এখানে আছে আমাদের ভোল্টেজ ডিভাইডার বায়াসিং, এটা হলো আর1 রেজিস্ট্যান্স, এটা হলো আর2 রেজিস্ট্যান্স। এই দুটো, এটাকে আমরা গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড ধরতে পারি, এটাও হচ্ছে কানেক্টেড টু গ্রাউন্ড। আচ্ছা, এইটা হয়ে গেল কত ভোল্টেজ না, এটা হয়ে গেল প্লাস ভিসিসি, এটা হলো প্লাস ভিসিসি ফর বায়াসিং। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের একটা ক্যাপাসিটার লেগে আছে, ইনপুট ক্যাপাসিটার, যেটাকে বলা হচ্ছে সিআই। এটা হচ্ছে ইনপুট ক্যাপাসিটার, যেটাকে নাম দেওয়া হচ্ছে সিআই বাই সি ইন বলা যেতে পারে। সি ইন স্ট্যান্ডস ফর সি ইনপুট, ইনপুট ক্যাপাসিটার। এখানে আমরা কি অ্যাপ্লাই করব না, যে সিগন্যালটাকে আমরা অ্যাম্প্লিফাই করতে চাই সেটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে আমাদের এইখানে একটা ক্যাপাসিটার লেগে আছে। এই ক্যাপাসিটারের মান হচ্ছে, ক্যাপাসিটেন্সের মান হচ্ছে সিই। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, এগুলোকে আমরা আলাদা আলাদা গ্রাউন্ডেড করেছি, একসাথে গ্রাউন্ডেড করতে পারি না? হ্যাঁ, একসঙ্গে করতে পারি, কোনো অসুবিধা নেই। এগুলো হচ্ছে সেম গ্রাউন্ড। ঠিক আছে, আমরা একসঙ্গেও করতে পারি। আমরা যদি এরকমও দেখাই,
আমরা এরকমও করতেই পারি, কোনো অসুবিধা নেই। যেরকম এখানে দেখানো আছে দেখো, সব সেম করা আছে না, তো এরকম আমরা করতে পারি, কোনো অসুবিধা নেই। তো এটা হলো একটা সেম গ্রাউন্ড। এবার হচ্ছে এখানে আরেকটা ক্যাপাসিটার লেগে আছে, সেটা কি নাম, সেই ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্সের পরিমাণ কত না, ওটা হলো সিসি। এটা হলো সিসি, কাপলিং ক্যাপাসিটর। এটা কোথায় লেগে আছে, সরি, এটা হলো সিসি। এটা হচ্ছে কালেক্টর টার্মিনাল, এইটা কালেক্টর টার্মিনাল, এবং আমাদের যে লোড রেজিস্ট্যান্স আছে, লোড রেজিস্ট্যান্সের পরিমাণ কত আর এল, তাদের মধ্যেখানে এটা লেগে আছে। ঠিক আছে, তাহলে এই রেজিস্ট্যান্সের পরিমাণ কত, এর পরিমাণ হলো আর এল, এটা হলো আর এল। আচ্ছা, এবারে দেখো এখানে আমরা তিনটে ক্যাপাসিটেন্স টোটাল দেখতে পাচ্ছি। প্রথমে হচ্ছে এই ক্যাপাসিটেন্স, এটা হচ্ছে সি ইন। সি ইন কে আমরা কি বলতে পারি, সি ইন যেটা হচ্ছে আমার ইনপুট ক্যাপাসিটর, ইনপুট ক্যাপাসিটেন্স বলা যায়। এটা হলো ক্যাপাসিটেন্সের পরিমাণ। সি ইন যেটা ইনপুট ক্যাপাসিটর, তার ক্যাপাসিটেন্স হলো সি ইন। ঠিক আছে। আচ্ছা, এখানে যে আমার ক্যাপাসিটরটা লেগে আছে সিই, সিইটা কি জিনিস, সিই হচ্ছে সিই, ভুল হবে, সি সিই যেটা আছে এটাকে বলা হচ্ছে কি, এটা হচ্ছে আমার এমিটার বাইপাস ক্যাপাসিটর। ইনপুট ক্যাপাসিটার বলাই ভালো, এটা ইনপুট ক্যাপাসিটার। এটা হলো ইনপুট ক্যাপাসিটার, এটা হলো এমিটার বাইপাস ক্যাপাসিটার। আরেকটা ক্যাপাসিটার এখানে আছে, সেটার নাম হচ্ছে কাপলিং ক্যাপাসিটার। কাপলিং ক্যাপাসিটার কোনটা, এইটা, এইটা হয়ে গেল কাপলিং ক্যাপাসিটার। ঠিক আছে, তাহলে এখানে আমরা টোটাল তিনটে ক্যাপাসিটার দেখতে পাচ্ছি এক্সট্রা। মানে এতদিন পর্যন্ত আমরা কতটুকু সার্কিট পড়তাম, আমরা এতদূর পর্যন্ত পড়েছিলাম এর আগের চ্যাপ্টারে আমরা, সরি, আমরা এই এতদূর পর্যন্ত অলরেডি কিন্তু পড়েছিলাম, মানে এই বায়াসিং পর্যন্ত। কিন্তু এখানে আমরা এক্সট্রা কিছু জিনিস দেখতে পাচ্ছি। এক্সট্রা কিছু কি কি জিনিস দেখতে পাচ্ছি না, আমরা এখানে একটা ইনপুট সিগন্যাল দেখতে পাচ্ছি, যেটাকে আমরা অ্যাম্পলিফাই করতে চাই, এবং সেই ইনপুট সিগন্যাল যেটা আমরা বেসে অ্যাপ্লাই করব, বেস এবং এই ইনপুট সিগন্যালের মাঝে এই হচ্ছে ইনপুট ক্যাপাসিটারটা দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে আমরা এমিটার রেজিস্টার, যেটা আমাদের এই আর ই যেটা আছে এমিটার রেজিস্টার, তার সঙ্গে প্যারালালে আমরা দেখতে পাচ্ছি একটা সিই, যেটাকে বলা হচ্ছে এমিটার বাইপাস ক্যাপাসিটার, সেইটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই রেজিস্ট্যান্সের মানগুলো লেখা নেই, এটা হলো আমার আর ওয়ান, এটা হলো আর টু। আর ওয়ান আর টুটা কি ফর্ম করেছে, এটা হলো আমার ভোল্টেজ ডিভাইডার বায়াসিংটাকে তৈরি করেছে, ভোল্টেজ ডিভাইডার বায়াসিং সার্কিটটাকে তৈরি করেছে। আর এখানে হচ্ছে একটা রেজিস্টার আছে আর সি। ঠিক আছে, এই হলো আমাদের ওভারঅল সার্কিট। ওভারঅল সার্কিট অফ হোয়াট, ইট ইজ ওভারঅল সার্কিট অফ দ্য স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, এবারে দেখো এখানে প্রত্যেকটা যে জিনিস আছে, প্রত্যেকটার কিছু কার্যকারণ তো নিশ্চয়ই আছে। প্রথমে আমরা দেখবো যে বায়াসিং সার্কিট। বায়াসিং সার্কিটের কাজ কি, বায়াসিং সার্কিটের কাজ কিন্তু আমরা অলরেডি বায়াসিং চ্যাপ্টারে পড়েছি, মানে ইট প্রোভাইডস দ্য স্টেবিলিটি। এবং এখানে আমার বায়াসিং সার্কিট কোনটা, বায়াসিং সার্কিট কে তৈরি করলো, বায়াসিং সার্কিটটা এখানে তৈরি করেছে আমার এই যে রেজিস্ট্যান্স আর ওয়ান এবং এই রেজিস্ট্যান্স আর টু, এরা দুজনে মিলে। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে রেজিস্ট্যান্স আর ই যেটা আমার এমিটারের সঙ্গে লেগে আছে, এরা তিনজন আমার কি কিসে সাহায্য করেছে না, বায়াসিং করতে সাহায্য করেছে। বায়াসিং মানে কি, মানে হচ্ছে আমাদের যে বেস এমিটার জাংশন, সেটাকে আমাকে ফরওয়ার্ড বায়াস করতে হবে। তো সেই কাজটা করবার জন্য এই বায়াসিং সার্কিটের দরকার আছে। তো সেই বায়াসিং এর কাজটা কারা করেছে, এই রেজিস্টার আর ওয়ান আর টু, তার সঙ্গে এইটা যেটা আর ই, এরা কিন্তু এই কাজটা করেছে। নেক্সট হচ্ছে আমার যে ইনপুট ক্যাপাসিটার কথা বলা হচ্ছে,
ইনপুট ক্যাপাসিটার কোনটা, সি ইন, যে ছবিতে আমরা দেখেছি সি ইন যে ক্যাপাসিটার এইটা, এটা হচ্ছে আমার ইনপুট ক্যাপাসিটার। এর কাজ কি দেখো, এর কাজ হচ্ছে এটা হচ্ছে একটা ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার, ঠিক আছে, ইট ইজ এ ইলেকট্রোলাইটিক টাইপ ক্যাপাসিটার। এবং এর ভ্যালু কিরকম রেঞ্জের হয় না, ইটস ভ্যালু রেঞ্জেস অ্যারাউন্ড 10 মাইক্রোফ্যারাড, 10 মাইক্রোফ্যারাড এরকম রেঞ্জের ভ্যালুটা থাকে। তো এর কাজটা কি দেখে নেওয়া যাক। ইট ইজ ইউজ টু কাপল দ্য সিগন্যাল টু দ্য বেস অফ দ্য ট্রানজিস্টার, মানে এটা যে সিগন্যাল যেটা আছে সেটাকে বেসের সঙ্গে, মানে বেসে তো আমাকে অ্যাপ্লাই করতে হবে, যে সিগন্যালটাকে আমরা অ্যাম্পলিফাই করতে চাই না কেন, এখানে এরকম দেখানো আছে। আমরা যদি এই ছবিতেও দেখি, আমরা যে ইনপুট সিগন্যাল যেটা ভি ইন আছে, এটাকে তোমাকে অ্যাম্পলিফাই করতে হবে। অ্যাম্পলিফাই করতে গেলে তোমাকে বেসে দিতে হবে সিগন্যালটাকে, বেসে না দিলে অ্যাম্পলিফাই হবে কি করে। তো এই যে ইনপুট সিগন্যাল, এটাকে বেস পর্যন্ত যে আমি দেবো বা পৌঁছাবো, তার জন্য আমাকে কি করতে হবে, ইনপুট সিগন্যাল তার সঙ্গে আমাকে বেস এইটাকে কাপল করতে হবে। এবার এই কাপল করতে গিয়ে এই সি ইন এই ক্যাপাসিটারটা ফাঁকে লাগানো হয়েছে। এবার এটার কারণ কি, এটার কারণ হচ্ছে যদি এটা আমরা না লাগাতাম তাহলে কি হতো, তাহলে হচ্ছে এই যে আমার ইনপুট রেজিস্টার, ইনপুট যে ভোল্টেজ সোর্স আছে ভি ইন, এর তো একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। মানে সবসময় জানবে যে একটা ভোল্টেজ সোর্স যদি এরকম থাকে, একটা ভোল্টেজ সোর্স যদি আমরা এরকম দেখাই, তার মানে হচ্ছে তার অ্যাক্রসে একটা ভোল্টেজ তো তৈরি হবেই। সাপোজ এটা হচ্ছে প্লাস আর এটা মাইনাস কোন একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে এর ভেতরে কিন্তু একটা ইন্টারনাল রেজিস্ট্যান্সও থাকে। ইন্টারনাল রেজিস্ট্যান্স মানে এরকম একটা স্মল রেজিস্ট্যান্সও থাকে, যেটাকে আমরা শো করি না, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু এটা থাকে। বা আমাদের যে ডিসি ব্যাটারি তোমরা দেখো, ডিসি ব্যাটারির ক্ষেত্রেও যদি আমরা এরকম একটা ব্যাটারিকে শো করি, এর মানেও কিন্তু এই ব্যাটারির একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স একটা অবশ্যই আছে, এরকম একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স কিন্তু ব্যাটারির মধ্যে অবশ্যই থাকে, ঠিক আছে। এবার আইডিয়াল কেসে আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে জিরো ধরে নিই, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য একটু ভোল্টেজ ড্রপ হয়। এবারে দেখো, যদি আমার এখানে এই ভোল্টেজ সোর্সটাকে ডাইরেক্টলি আমরা বেসের সঙ্গে লাগিয়ে দিতাম, তখন কি হতো, এই ইনপুট রেজিস্ট্যান্স, ইনপুট ভোল্টেজ সোর্স যেটা আছে, ইনপুট ভোল্টেজ সোর্সের যে ইন্টারনাল যে রেজিস্ট্যান্স, সেটা কি হতো, ডাইরেক্টলি আমার বেসের সঙ্গে কানেক্টেড হয়ে যেত। এবং ডাইরেক্টলি যদি এটা বেসের সঙ্গে কানেক্টেড হয়ে যেত, তখন ব্যাপারটা এরকম দাঁড়াতো, এরকম হতো ব্যাপারটা, যে আমার ওখানে উপরের বায়াসিং এর জন্য আর ওয়ান একটা রেজিস্ট্যান্স আছে, আছে তো ভিসিসির সঙ্গে যুক্ত হয়ে আছে, এটা আর ওয়ান রেজিস্ট্যান্স এটা আছে। আচ্ছা, ফাঁকে এখানে আমার একটা পয়েন্ট আছে, এখানে আমার আরেকটা রেজিস্ট্যান্স আছে আর টু, এখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে আর টু। তাহলে এটা হলো আমার আর ওয়ান রেজিস্ট্যান্স, আর এটা হলো আর টু রেজিস্ট্যান্স, এটা ধরো গ্রাউন্ডেড। আবার আমার যদি ভি ইন যেটা যুক্ত হচ্ছে, তারও তো একটা রেজিস্ট্যান্স যদি থাকে, সেই রেজিস্ট্যান্সটা ডাইরেক্টলি আমার এই পয়েন্টের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তার মানে কি হবে, এই জায়গার মানে এইটা যে আমার বেসের সঙ্গে যুক্ত হয়েছে, এই পয়েন্টটাই তো আমার বেসের সঙ্গে যুক্ত হয়েছে। তো এই যে পয়েন্টটা, এই পয়েন্টের যা ভোল্টেজ থাকার কথা, সেটা আমরা কিভাবে নির্ধারণ করি, সেটাকে আমরা আর ওয়ান আর টুর ভ্যালু সিলেক্ট করে সেটাকে আমরা ক্যালকুলেট করি। এবার ফাঁকে যদি এখানে আরো একটা এক্সট্রা রেজিস্ট্যান্স অ্যাড হয়ে যায়, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি যা ভোল্টেজ এখানে হওয়ার কথা তার থেকে চেঞ্জ হয়ে যাবে। তার মানে কি, এই বেসের যা বায়াসিং কন্ডিশন ধরে আমরা এটাকে ডিজাইন করেছি, সেই বায়াসিং কন্ডিশনটা অল্টার হয়ে যাবে। তাহলে উপায় কি, উপায় হচ্ছে এমন কোনো ব্যবস্থা করতে হবে যাতে এই যে আমার এই রেজিস্ট্যান্স, যেটা আমার ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দা আমার যে ইনপুট ভোল্টেজ সোর্স, সেটা যেন আমার এই ইনপুটের সঙ্গে বা আর ওয়ান আর টু যে নেটওয়ার্ক আছে তার সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড না হয়ে যায়। তো সেটার জন্য একটা উপায় হচ্ছে, এখানে একটা আমাকে কি করতে হবে না, এখানে একটা ক্যাপাসিটার অ্যাড করতে হবে। যদি আমরা ক্যাপাসিটার অ্যাড করি, তাহলে কি হবে, ক্যাপাসিটারের মধ্যে কিন্তু ডিসি ফ্লো করতে পারে না, ডাইরেক্ট কারেন্ট কিন্তু এর মধ্যে দিয়ে ফ্লো করতে পারে না। তো ইন্টারনাল রেজিস্ট্যান্সের যে এফেক্টটা, যেটা কিনা ডাইরেক্টলি যদি এর সঙ্গে আমরা জুড়ে দিতাম, তাহলে এটা এর বায়াসিং কন্ডিশনকে অল্টার করতে পারতো, সেটা কিন্তু সম্ভব হবে না। তাহলে এটা একটা কাজ করে যে ইট ইট সেপারেটস দ্য ইনপুট রেজিস্ট্যান্স অফ দ্য সিগন্যাল সোর্স টু ডাইরেক্টলি কাম অ্যাক্রস আর টু অ্যান্ড দাস চেঞ্জ দ্য বায়াস, এটাকে প্রিভেন্ট করে। এবং তার সঙ্গে মানে এটার সিন যেটা হচ্ছে ক্যাপাসিটেন্স, একটা ইনপুট ক্যাপাসিটেন্স, এটার কিন্তু একটা ভূমিকা হচ্ছে যে এটা যে এর মধ্যে দিয়ে কেবলমাত্র এসি সিগন্যালটাই পাস করতে পারে, এর মধ্যে দিয়ে কিন্তু কোনো ডিসি সিগন্যাল পাস করতে পারবে না, কারণ এটা হলো একটা ক্যাপাসিটার। কারণ ক্যাপাসিটারের আমরা কি জানি, ক্যাপাসিটারের যে রিঅ্যাকটেন্স, ক্যাপাসিটারের রিঅ্যাকটেন্সকে আমরা কি দিয়ে লিখি, এক্সি দিয়ে লিখি। এক্সি সমান আমরা কি জানি,
এক্সি সমান আমরা জানি হচ্ছে 1/ωc, যেখানে ওমেগা সমান কত আমরা জানি, ওমেগা সমান হচ্ছে 1/2πfc, 1/2πfc। এবার আমরা যখন ডিসি সিগন্যালের কথা বলবো, ডিসির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কত হয়, ডিসির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সির মান হচ্ছে 0 ফর ডিসি। যদি ফ্রিকোয়েন্সি 0 হয় তার মানে কি, এই নিচে হচ্ছে আমার 0 দিয়ে ভাগ হচ্ছে, মানে এর ভ্যালু কত হয়ে যাবে, ইনফিনিটি হয়ে যাবে। এটা ইনফিনিটি ভ্যালু মানে কি, এটা হচ্ছে খুব হাই একটা রিঅ্যাকটেন্স প্রোভাইড করবে। কাকে, না ডিসি সিগন্যালকে এটা হাই রিঅ্যাকটেন্স প্রোভাইড করবে। তার মানে ডিসি সিগন্যাল এর মধ্যে দিয়ে কিন্তু ফ্লো করতে পারবে না। কিন্তু কেবলমাত্র এসি সিগন্যাল, এসি সিগন্যালের ক্ষেত্রে তো ফ্রিকোয়েন্সিটা ডিফাইন, ওটা তো আর 0 নয়। এবং যখন এই ফ্রিকোয়েন্সির একটা নির্ধারিত ভ্যালু থাকবে তখন এক্সির ভ্যালুটাও অনেক কমে যাবে এবং এসি সিগন্যাল কিন্তু এর মধ্যে দিয়ে ইজিলি পাস করতে পারবে। এইটাই হচ্ছে আমার ইনপুট ক্যাপাসিটার যেটা সি ইন লাগানো আছে তার কাজ। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে আমাদের যে এমিটার বাইপাস ক্যাপাসিটার, যেটাকে নাম দেওয়া হয়েছে সিই, এর কি কাজ এবং এর ভ্যালু কি রকম হয়। এর ভ্যালু হয় অফ দ্য রেঞ্জ অফ 100 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, এবং এটাকে কোথায় লাগানো আছে, না ইট ইজ কানেক্টেড প্যারালাল টু আরই। এটা আরই যে রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছ, যেটা এমিটারটাকে, এমিটারের সঙ্গে যুক্ত হয়ে আছে, এই এমিটার টার্মিনালের সঙ্গে যুক্ত হয়ে আছে একটা রেজিস্ট্যান্স আরই, ইন অর্ডার টু প্রোভাইড বায়াসিং দেওয়ার জন্য এটাকে লাগানো আছে। তো এটার সঙ্গে প্যারালালে কে লাগানো আছে, সিই কে লাগানো আছে। এই ক্যাপাসিট্যান্সের নাম কি, এটা হচ্ছে এমিটার বাইপাস ক্যাপাসিটর। আচ্ছা, এর কাজটা কি, it provides low reactance path to the amplified AC signal. If it was not used, then amplified AC signal flowing through the RE will cause a voltage drop across it and thereby reducing the output voltage. এর মানে কি, যদি আমরা এটাকে না লাগাতাম, মানে যে অ্যাম্প্লিফাইড সিগন্যালটা, মানে এইখান দিয়ে তো একটা কারেন্ট ফ্লো করবে, এটা আমার বেস কারেন্ট, এটা হচ্ছে বেস টার্মিনাল, মানে বেস দিয়ে একটা কারেন্ট আছে, এখানে আমার একটা কারেন্ট আছে। আচ্ছা, এটা আমার কালেক্টর টার্মিনাল, কালেক্টরের মধ্যে দিয়েও একটা কারেন্ট ফ্লো করবে। তো সেইভাবে এই এমিটার দিয়েও একটা কারেন্ট ফ্লো করবে, যে কারেন্টটাকে আমরা এমিটার কারেন্ট বলি। এবার যদি আমরা এই এমিটার কারেন্টটাকে ডাইরেক্টলি এমিটার রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে পাস করিয়ে দিতাম তাহলে কি হতো, এখানে আমার ধরো একটা এমিটার টার্মিনাল আছে, এখানে আমরা এমিটার টার্মিনালে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করেছি। আচ্ছা, এখানে আমার কি আছে, এখানে আছে আমার, এটা হচ্ছে কালেক্টর। তো ধরো এই যে আমার অ্যাম্প্লিফায়ার যে সিগন্যালটা, সেটাকে যদি আমরা ডাইরেক্টলি এখানে এমিটার কারেন্টটাকে ডাইরেক্টলি যদি এর মধ্যে দিয়ে আইই পাস করিয়ে দিতাম, তখন এই আইই কারেন্টটা এই আরই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ফ্লো করতো তো, এবং এখানে একটা ভোল্টেজ ড্রপ হয়ে যেত। এসি সিগন্যালটা এই আরইর মধ্যে দিয়ে ফ্লো করতো এবং আলটিমেটলি একটা ভোল্টেজের ড্রপ হতো। তো আমার যে ভোল্টেজটা আমরা অ্যাকচুয়ালি কাজ করি সেটা হচ্ছে এই যে আমার কালেক্টর আর এমিটার, এই দুটো টার্মিনালের মধ্যে কত ভোল্টেজ আছে সেইটাই হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়, বা মূল আমাদের কাজে লাগবে এই ভোল্টেজটাই। কিন্তু যদি আমার এইখানে এইটুকুর মধ্যে এমিটার রেজিস্ট্যান্স যেটা লাগানো আছে তার মধ্যে এক্সট্রা ভোল্টেজ ড্রপ হয়ে যায়, তাহলে কি হবে, আলটিমেটলি আমরা কালেক্টর টার্মিনাল আর এই এমিটার টার্মিনাল এদের মধ্যে যে ভোল্টেজটা পাওয়ার আমার কথা আছে সেটার পরিমাণটা কমে যাবে। এটার পরিমাণ কমে যাওয়া কিন্তু নট ডিজায়ার, সেটা যেন না হয় তার জন্য কি করেছে, না তার জন্য দেখো, তার জন্য হচ্ছে এমিটারের সঙ্গে প্যারালাল, এমিটার রেজিস্টার আর এর সঙ্গে প্যারালালে একটা ক্যাপাসিটার সিই লাগিয়ে দিয়েছে। এবার যখন আমার এখান দিয়ে এসি সিগন্যালটা ফ্লো করছে তখন সিই কি করছে, সিই হচ্ছে ক্যাপাসিট্যান্স। তো ক্যাপাসিট্যান্স কি করে, না এসি সিগন্যালকে একটা লো রিঅ্যাকটেন্স প্রোভাইড করে। মানে একটা এসি সিগন্যাল যদি আমরা ধরি, এসি সিগন্যালকে যদি আমরা কনসিডার করি, এসি সিগন্যালের সামনে যদি দুটো পথ থাকে, একটা হচ্ছে ক্যাপাসিট্যান্সের পথ আর একটা হচ্ছে আমার রেজিস্ট্যান্সের পথ। ঠিক আছে, ধরো এইখান দিয়ে আমার একটা কারেন্ট ফ্লো করছে, কারেন্টের পরিমাণ হলো এমিটার কারেন্ট, এমিটার কারেন্ট আইই আমি নাম দিলাম। তো এই কারেন্টের কাছে দুটো রাস্তা আছে, একটা হলো এই ক্যাপাসিটার সিই এর মধ্যে দিয়ে ফ্লো করার পাথ, আর একটা হলো আমার এই রেজিস্টার আর এর মধ্যে দিয়ে ফ্লো করার পাথ। ঠিক আছে, তো এক্ষেত্রে যেটা হবে, এই এমিটার কারেন্টটা অধিকাংশ পার্টটাই কিন্তু ক্যাপাসিটারের মধ্যে দিয়ে ফ্লো করে যাবে। ক্যাপাসিটারের মধ্যে দিয়ে কেন ফ্লো করবে, কারণ হচ্ছে ক্যাপাসিটার যে আছে, ক্যাপাসিটারের রিঅ্যাকটেন্স যেটা হয় সিএক্সি, সেটা এখানে কত হবে, না 1/2πfc। ঠিক আছে, এটাই তো আমার রিঅ্যাকটেন্স। তো দেখো এখানে ক্যাপাসিটারের যে ক্যাপাসিটেন্সের ভ্যালু এটাও অনেকটা হাই, কত না, আগেরটা যেটা 10 মাইক্রোফ্যারাড ছিল এখানে কিন্তু 100 মাইক্রোফ্যারাড, মানে এটা অনেকটা হাই একটা ভ্যালু আছে ক্যাপাসিটেন্সের ভ্যালুটা। এবং
যত নিচের ভ্যালুটা বেশি হবে আলটিমেটলি কি হবে, এক্সির ভ্যালুটা কমে যাবে, রিঅ্যাকটেন্সের ভ্যালুটা কমে যাবে, এবং রিঅ্যাকটেন্স যত কম হবে তত ইজিলি কারেন্ট এর মধ্যে দিয়ে ফ্লো করে যাবে। তার মানে বেশিরভাগ যে কারেন্টটা, দুটো প্যারালাল পাথ যদি তার কাছে থাকে, বেশিরভাগ কারেন্টটাই কিন্তু কার মধ্যে দিয়ে ফ্লো করবে না, এই এমিটার বাইপাস ক্যাপাসিটরের মধ্যে দিয়ে ফ্লো করবে, এবং খুব কম কারেন্ট কি হবে না এই এর মধ্যে দিয়ে ফ্লো করবে। তো আলটিমেটলি যেটা হবে, আলটিমেটলি কিন্তু এখানে যে ভোল্টেজ ড্রপ যেটা হওয়ার কথা ছিল এই এমিটার রেজিস্টারের অ্যাক্রসে, সেই ভোল্টেজ ড্রপের পরিমাণটা কমে যাবে। তো এইটা যাতে হয় সেই কারণেই আমাকে এখানে একটা ক্যাপাসিটার আর ই তার সঙ্গে প্যারালালে এই ক্যাপাসিটার সিই কে কানেক্ট করা হয়েছে। ঠিক আছে, এটাই হলো আমার এমিটার বাইপাস ক্যাপাসিটারের কাজ। তো আরেকটা ক্যাপাসিটার এখানে আছে, সেই ক্যাপাসিটারের নাম হচ্ছে কাপলিং ক্যাপাসিটার, একে নাম দেওয়া হয়েছে সিসি। ঠিক আছে, এর ভ্যালু কিরকম রেঞ্জের থাকে না, এটাও হচ্ছে 10 মাইক্রোফ্যারাড এরকম রেঞ্জের থাকে। এর কাজ হচ্ছে, দেখো এর কাজ হচ্ছে যে ইট কাপলস ওয়ান স্টেজ অফ অ্যাম্প্লিফিকেশন টু দ্য নেক্সট স্টেজ, মানে একটা স্টেজ অফ অ্যাম্প্লিফিকেশনটাকে পরবর্তী স্টেজের সঙ্গে কানেক্টেড করে। ঠিক আছে, মানে কি, এখানে আমরা আগে বলেছি যে স্মল সিগন্যাল অ্যাম্প্লিফায়ার এটাকে আমরা মাল্টিপল স্টেজে ইউজ করি, একটা সিঙ্গেল স্টেজে ইউজ করি না। তো এই যে একটা অ্যাম্প্লিফায়ার, এটা একটা স্টেজ হয়ে গেল, এর সঙ্গে যদি আমরা চাইতাম আরো একটা এরকম একটা সিমিলার আর একটা অ্যাম্প্লিফায়ার একে আমরা তাকে কাপল করতে পারতাম। ঠিক আছে, তো একটা স্টেজের সঙ্গে আরেকটা স্টেজকে যদি কাপল করতে হয় তখন আমার এই কাপলিং ক্যাপাসিটার কাজে লাগে। এবং কাপলিং ক্যাপাসিটারে কি ইউজ করা হচ্ছে, একটা ক্যাপাসিটারই তো ইউজ করা হচ্ছে না, এটা তো একটা ক্যাপাসিটার। তার মানে কি করবে এই ক্যাপাসিটার, সব সময় তার মধ্যে দিয়ে এসি কে ফ্লো করতে দেবে, কিন্তু ডিসি কে ফ্লো করতে দেবে না। ঠিক আছে, তো ইফ ইট ওয়ার নট ইউজ, যদি আমরা এই কাপলিং ক্যাপাসিটার ইউজ না করতাম, দেন দ্য বায়াস কন্ডিশন অফ দ্য নেক্সট স্টেজ উড বি ড্রাস্টিক্যালি চেঞ্জড ডিউ টু দ্য শান্টিং এফেক্ট অফ দ্য আরসি। ঠিক আছে, যদি আমরা ধরো এখানে আমরা একটা স্টেজ ধরেছি, এখানে যদি একটা স্টেজ ধরেছি, যদি সিমিলার আমরা আরেকটা স্টেজ এখানে ধরতাম, আমি এখানে একটা ডায়াগ্রাম ড্র করি। ধরো এখানে একটা একটা অ্যাম্প্লিফিকেশনের স্টেজ আছে, এখানে আমাদের একটা সিগন্যাল, ইনপুট সিগন্যাল আছে, এখানে আমাদের কি আছে না কাপলিং, একটা হচ্ছে ইনপুট ক্যাপাসিটার, এখানে আছে আমাদের একটা কাপলিং এমিটার বাইপাস ক্যাপাসিটার। ঠিক আছে, এবারে হচ্ছে আমরা এই যে অ্যাম্প্লিফাইড আউটপুট এখান থেকে পাবো, এখান থেকে যে অ্যাম্প্লিফাইড আউটপুট পাবো, ধরা যাক আমরা এটাকে আরেকটা পরবর্তী স্টেজ অফ অ্যাম্প্লিফায়ারের সঙ্গে কানেক্ট করলাম, মানে সিমিলার আরেকটা অ্যাম্প্লিফায়ার আমার এরকম আছে। এই যে আমার একটা স্টেজ অফ অ্যাম্প্লিফায়ার, এটা তো একটা স্টেজ, এটা তো একটা অ্যাম্প্লিফায়ারের স্টেজ, এখান থেকে আমরা যে আউটপুটটা পেলাম সেটাকে আমরা পরবর্তী স্টেজ, এটা হচ্ছে আরেকটা অ্যাম্প্লিফায়ার, দুটো অ্যাম্প্লিফায়ারকে আমরা এখানে কাপল করেছি। তো মাঝখানে আমরা কাপলের জন্য যে ক্যাপাসিটারটা ইউজ করেছি, এই ক্যাপাসিটারটাকে আমরা কাপলিং ক্যাপাসিটার বলতে পারি। মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি দুটো স্টেজ অফ অ্যাম্প্লিফিকেশনকে এরা কানেক্ট করে দিয়েছে। এবার এটা যদি আমরা কানেক্ট না করতাম, আমরা যদি কানেক্ট না করতাম, এই ক্যাপাসিটারটাকে যদি না লাগাতাম, যদি আমরা ডাইরেক্ট করে দিতাম, এটাকে শর্ট করে দিতাম, সেক্ষেত্রে কি হতো, সেক্ষেত্রে কিন্তু এই যে আমার আগের স্টেজ, এটা হচ্ছে প্রিভিয়াস স্টেজ, তো এটা হচ্ছে আগের স্টেজ, এটা হচ্ছে নেক্সট স্টেজ, তাহলে প্রিভিয়াস স্টেজের যে আরসি, এই আরসিটা কি হতো, ডাইরেক্টলি এর যে বায়াসিং জন্য যে আর1 আর আর2, যেটা আমার পরবর্তী স্টেজের জন্য যে বায়াসিং নেটওয়ার্কটা আছে আর1 আর2 আছে, তার সঙ্গে ডাইরেক্টলি প্যারালালে চলে আসতো এই আরসিটা। ঠিক আছে, এবং প্যারালালে যদি আরসি চলে আসতো তাহলে কি হতো, তাহলে এই যে সেকেন্ড স্টেজ অফ অ্যাম্প্লিফায়ার এর যে বায়াসিং কন্ডিশন, সেটা কিন্তু অল্টারেশন হয়ে যেত, হুইচ ইজ নট ডিজায়ারেবল, এটা তো চাই না আমরা। তো সেই কারণে যাতে একটা স্টেজের সঙ্গে পরবর্তী স্টেজের
ডিসি বায়াসিংটা অল্টারেশন না হয় তার জন্য আমাকে এই কাপলিং ক্যাপাসিটার এখানে ব্যবহার করতে হবে। এবং কাপলিং ক্যাপাসিটার যেটা আছে, কাপলিং ক্যাপাসিটারের ভ্যালু কিরকম রেঞ্জের হয় না 10 মাইক্রোফ্যারাড রেঞ্জের হয়, ঠিক আছে। এবং এটা হচ্ছে কাপলিং ক্যাপাসিটার অ্যাকচুয়ালি আগের স্টেজের যতটা যা ডিসি কন্ডিশন আছে ডিসিটাকে পরবর্তী স্টেজের থেকে পুরোপুরিভাবে আইসোলেট করে দেবে। কেন আইসোলেট করবে? কারণ আমরা জানি ক্যাপাসিটার কি করে, ক্যাপাসিটার তার মধ্যে ডিসি কে পাস হতে দেয় না। যদি ক্যাপাসিটার ডিসি পাস হতে না দেয় তাহলে এই প্রিভিয়াস স্টেজের যে ডিসিটা আছে, এই স্টেজের যে আমার ডিসিটা আছে, এখানে যে ডিসি পার্টটুকু ছিল সেই ডিসি পার্টটা আমার আর এইখানে এসে পৌঁছাতে পারবে না, মানে পরবর্তী স্টেজে এসে পৌঁছাতে পারবে না। এটাও একটা ভালো এফেক্ট হবে, কারণ আমরা তো ডিসিটার অ্যাম্প্লিফিকেশন চাই না, ডিসিটাকে আমরা ইউজ করেছি অনলি ফর বায়াসিং কন্ডিশন, ঠিক আছে। তো ডিসিটা আমরা অ্যাম্প্লিফিকেশন হোক এটা চাই না, তো ডিসিটাকে প্রিভিয়াস স্টেজের যে ডিসি সেটাকে আইসোলেট করে ফ্রম দ্য নেক্সট স্টেজ। এটাও হচ্ছে আমাদের এই কাপলিং ক্যাপাসিটারের একটা অন্যতম কাজ। তো এখানে আমরা দেখে নিলাম যে কি কি কম্পোনেন্টস আছে একটা স্মল সিগন্যাল অ্যাম্প্লিফায়ারের মধ্যে এবং তাদের কি কি কাজ আছে, এগুলো আমরা আলোচনা করে দেখব। স্যার হ্যাঁ বলো। মাল্টি স্টেজটা দরকার কেন পড়ে? মাল্টি স্টেজের দরকার আমরা পরবর্তী ক্লাসে বলবো, ঠিক আছে, পরে আমরা ডিটেলসে পড়াবো। তো আপাতত এটা জেনে রাখো যে একটা স্টেজে আমরা যে গেন পাই, গেন মানে কি আমার আউটপুট বা ইনপুট, তো মানে এখানে আমরা যে আউটপুট পাচ্ছি বা এখানে আমরা যতটা ইনপুট দিচ্ছি দুটো রেশিওকে আমরা কি বলি, গেন বলবো। তো একটা স্টেজে আমরা যে গেনটা পাই সেই গেনটা ইজ নট সাফিসিয়েন্ট ফর ড্রাইভিং প্র্যাকটিক্যাল মানে অ্যাম্প্লিফিকেশন পারপাস, ঠিক আছে। মানে প্র্যাকটিক্যাল যদি আমরা কোনো অ্যাম্প্লিফিকেশন পারপাস দেখি, আমাদের যে কোনো ডিভাইস যদি দেখি, ধরো একটা লাউড স্পিকারের কথাই ধরো, সেটা তো একটা অ্যাম্প্লিফায়ার, মানে আমরা কম হালকা করে কথা বলি অনেক জোরে সেটা শোনা যায়, এটা তো একটা অ্যাম্প্লিফায়ার। সেখানে একটা স্টেজে যা গেন হবে সেটা কিন্তু সাফিসিয়েন্ট হবে না, যে আমাদের এত জোরে একটা শব্দ পাওয়ার জন্য সাফিসিয়েন্ট হবে না। তো এই কারণে অনেকগুলো স্টেজকে পরপর এরকম কাপল করে একটা মাল্টি স্টেজ তৈরি করা হয়, ঠিক আছে, যাতে গেনটা অনেক বেশি হয়। মানে এখানে একটা গেন হলো, এই সিগন্যালটা আবার এখানে আরো বেশি অ্যাম্প্লিফাইড হলো, আবার যদি এখানে আরেকটা লাগায় আরো অ্যাম্প্লিফাইড হবে। এটাই হচ্ছে মাল্টি স্টেজের কনসেপ্ট, ঠিক আছে। তো এবার হচ্ছে আমরা, হ্যাঁ বলো। তো বলছি এমিটার বাইপাস যে ক্যাপাসিটারটা লাগালাম সেটা মানে বেশিরভাগ কারেন্ট যাতে ওই পাত দিয়ে যায় সেই জন্য লাগালাম, কিন্তু যদি না লাগিয়ে পুরো ডাইরেক্ট যুক্ত করে দিই তাহলে কি হবে? তাহলে সবটাই তো ওই দিকে যাবে। কোনটাকে না লাগিয়ে? ওই ক্যাপাসিটারটা না লাগিয়ে। হ্যাঁ, তাহলে এখানে গেলে কি হবে, রেজিস্ট্যান্স ড্রপটা বেশি হবে। এ নরমাল তার দিয়ে যদি লাগিয়ে দিই, নরমাল তার দিয়ে লাগালে তো বায়াসিংটা পাবে না, না এটার তো একটা কাজ আছে, মানে তখন তো একদমই কোনো কারেন্টই আর এর মধ্যে দিয়ে ফ্লো করবে না, বুঝা গেল। নরমাল তার দিয়ে লাগানো যেত, কিন্তু নরমাল তার দিয়ে লাগালে কি হবে, ধরো দুটো পথ আছে, ঠিক আছে, ধরো দুটো পথ আছে, একটা হচ্ছে আমার একটা ক্যাপাসিটার আছে, মানে একটা নরমাল তার আছে পুরো একদম কোনো রেজিস্ট্যান্স নেই, আর একটাতে রেজিস্ট্যান্স আছে। তখন কি হবে, সমস্ত কারেন্টটাই সবসময় এটার মধ্যে দিয়ে ফ্লো করবে, তাহলে এটা লাগানোর কোনো মানেই থাকবে না। এবং এটাকে আমাকে রাখতে হবে, কারণ এটা কিন্তু বায়াসিং প্রোভাইড করে, বায়াসিং এ এটা সাহায্য করে, ঠিক আছে। সেই কারণে আমাকে এটাকেও কাজে লাগাতে হবে, আবার এর সঙ্গে প্যারালালে আমাকে ক্যাপাসিটারটাকেও লাগাতে হবে। কারণ কি, বায়াসিং এর জন্য কে রেসপন্সিবল? বায়াসিং এর জন্য রেসপন্সিবল হলো ডিসি, ঠিক আছে, বায়াসিং এর জন্য ডিসি রেসপন্সিবল। আর ডিসি কি এই ক্যাপাসিটারের মধ্যে ফ্লো করবে? ডিসি কিন্তু ক্যাপাসিটারের মধ্যে ফ্লো করবে না। তাই ডিসি কন্ডিশনে যদি আমরা ভাবি, তখন কিন্তু ক্যাপাসিটারটা একটা ওপেন সার্কিটের মতো বিহেভ করবে, তখন কিন্তু সমস্ত কারেন্টটাই এই রেজিস্টারের মধ্যে দিয়ে ফ্লো করবে এবং বায়াসিংটা ঠিক মতো করে হবে, ঠিক আছে। কিন্তু তার দিয়ে যদি যুক্ত করে দিই, তাহলে সবসময় কি হবে, সবসময় আমার সব কারেন্ট এই তারের মধ্যে দিয়ে ফ্লো করে যেত, তাহলে এটার আর কোনো মানেই থাকতো না, ঠিক আছে। তো বায়াসিংটা হতো না। আচ্ছা, এখানে যে বিভিন্ন ধরনের কারেন্ট গুলো আছে সেই কারেন্ট গুলোকে নাম দেওয়া হয়েছে, দেখো বিভিন্ন রকমের নাম, কি কি নাম দেওয়া আছে একবার দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথমে হচ্ছে বেস কারেন্ট। বেস কারেন্ট যেটা আছে, যখন কোনো সিগন্যাল অ্যাপ্লাই করা হয়নি বেস সার্কিটে, যখন কোনো সিগন্যাল অ্যাপ্লাই করা হয়নি তখন আমার বেস কারেন্ট ফ্লো করবে, বলো তো। যখন আমরা এখানে কোনো সিগন্যাল দিইনি, এই সিগন্যালটা যদি না থাকে, ধরো এখানে আমরা এটা কেটে দিয়েছি, নো সিগন্যাল ইজ অ্যাপ্লাই, তখন কি বেসের মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে? এখানে কোনো কারেন্ট ফ্লো করবে কি বেসের মধ্যে? হ্যাঁ করবে। কেন করবে? কারণ হচ্ছে এখানে আমরা বায়াসিং ব্যাটারিটা তো লাগিয়ে রেখেছি, সিগন্যাল দিই আর না দিই বায়াসিং এর জন্য তো একটা কারেন্ট এখানে আমার অলরেডি ফ্লো করবে না। বায়াসিং যেহেতু ভিসিসি ব্যাটারি আমরা কানেক্ট করেছি, আমরা বায়াসিং সার্কিট যখন অ্যানালিসিস করেছিলাম তখন আমরা কি করেছি, আমরা তো পড়েছি যে বায়াসিং কন্ডিশনেও কিন্তু কারেন্ট ফ্লো করে, বায়াসিংটা তো ওই জন্যই করা হয় যাতে কারেন্টটা
ফ্লো করে। ধরো আমরা বায়াসিং কন্ডিশনটা যদি কথা ভাবি, তাহলে এরকম হচ্ছে আমাদের আছে। স্যার হ্যাঁ বলো। তাহলে স্যার এদিকে তো আমরা ভিসিসি ব্যাটারি লাগাইছি, আবার ওই ধারে আমরা সিগন্যালও দিচ্ছি, তাহলে তো ওভারল্যাপ করবে এসি আর ডিসি। না, ওভারল্যাপ করবে না, ওভারল্যাপ করবে না। কি হবে আমি বোঝাচ্ছি, ধরো এখানে হচ্ছে আমরা এটা ধরো দিইনি, কোনো সিগন্যাল দিইনি, এখানে আমরা ভিসিসি অ্যাপ্লাই করেছি, মানে এসি সিগন্যাল যেটা ছিল এখানে ক্যাপাসিটারটা ছিল, তো এখানে ধরো এটা এটা ধরো কাটা আছে, এটা সুইচ দিয়ে আমরা কেটে রেখেছি, ঠিক আছে, আমরা এখানে এসি সিগন্যালটা এখন দিইনি মনে করো। তখন কি হবে, তখনও কিন্তু কারেন্ট ফ্লো করবে, কারণ এটা আমার R1 রেজিস্ট্যান্স, এটা আমার R2 রেজিস্ট্যান্স, এটা হলো আমার কি আছে, এটা হলো আমার ট্রানজিস্টরটা আছে, এখান দিয়ে কিন্তু তখনও একটা কারেন্ট ফ্লো করবে। তো এই কন্ডিশনে যে কারেন্টটা ফ্লো করবে বেসের মধ্যে, সেটাকে আমরা আই বড় হাতের বি দিয়ে ডিনোট করছি, ঠিক আছে। নোটেশন গুলো একটু লক্ষ্য করবে, এখানে আমরা যখন ডিসি কন্ডিশন, মানে যখন এসি সিগন্যালটা আমরা দিইনি, সেই পরিস্থিতিতে আমার যে বেসের মধ্যেকার কারেন্ট সেটাকে আমরা বলছি আইবি, ঠিক আছে। যেটা আমার কালেক্টরের মধ্যে কারেন্ট সেটাকে আমরা বলছি বড় হাতের আইসি, বড় হাতের কিন্তু, ঠিক আছে। আর আমার এমিটারের মধ্যে যে কারেন্ট আর ই, এটা হচ্ছে আমার এমিটার রেজিস্টার, তার মধ্যে দিয়ে যে কারেন্ট, আর এটা হলো আমার আরসি, তার মধ্যে দিয়ে যে কারেন্ট, তো এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে আমরা নাম দিচ্ছি কি, বড় হাতের আইই, ঠিক আছে। এমিটারের মধ্যেকার যে কারেন্ট সেটাকে আমরা নাম দিচ্ছি বড় হাতের আইই, ঠিক আছে। নোটেশন গুলো লক্ষ্য করো। তো যখন আমরা এটা কখন না, যখন আমরা কোনো সিগন্যাল অ্যাপ্লাই করিনি তখন। এবার যখন আমরা সিগন্যাল অ্যাপ্লাই করছি, তখন হচ্ছে আমার যে সিগন্যালটুকুর জন্য যে বেস কারেন্ট ফ্লো করছে শুধুমাত্র সিগন্যালের জন্য, তখন আমরা ডিসি কন্ডিশনটাকে ভাববো না। যখন আমরা এই সুইচটাকে ধরো আমরা ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে, এবং আমরা তখন ডিসির কথাটা ভাবছি না, আমরা খালি এসির কথাটা যদি ভাবি, তাহলে এসি কন্ডিশন মানে এই যে সিগন্যাল ভি ইন যেটা অ্যাপ্লাই করা হয়েছে, এর জন্য যে কারেন্ট ফ্লো করছে বেসের মধ্যে, তাকে আমরা নাম দিচ্ছি ছোট হাতের আইবি, সব ছোট হাতের, আইটাও ছোট হাতের, বিটাও ছোট হাতের, ঠিক আছে। এটা কি, এটা আমার বেস কারেন্ট, এটা হলো আমার বেস কারেন্ট। কিসের জন্য না, ইট ইজ অনলি ডিউ টু দ্য সিগন্যাল অ্যাপ্লাইড, ঠিক আছে, এটা অনলি ডিউ টু দ্য সিগন্যাল অ্যাপ্লাইড, এটা হলো আমার বেস কারেন্ট। আচ্ছা, অনুরূপভাবে আমার এমিটারের মধ্যে একটা কারেন্ট ফ্লো হবে, সেটাকে আমরা ছোট হাতের আইসি, মানে আইটাও ছোট হাতের, সিটাও ছোট হাতের, এটা হলো কালেক্টর কারেন্ট, কালেক্টর কারেন্ট। আচ্ছা, আরেকটা কারেন্ট হবে যেটা হচ্ছে আমার ছোট হাতের আই, ছোট হাতের ই, এটাকে দিয়ে আমরা ডিনোট করছি এমিটার কারেন্ট, ঠিক আছে। তাহলে এই এমিটার কারেন্টটা কিসের জন্য হলো না, ইট ইজ অনলি ডিউ টু দা সিগন্যাল অ্যাপ্লাই, ঠিক আছে। তাহলে যখন আমরা ডিসি দিয়েছিলাম তার জন্য ছিল বড় হাতের আই, বড় হাতের, তার সাফিক্স ছিল বড় হাতের বি, কালেক্টর কারেন্ট ছিল বড় হাতের আই, সাফিক্স ছিল বড় হাতের সি, আর এমিটার কারেন্ট বড় হাতের আই, সাফিক্স বড় হাতের ই। আর যেটা যখন আমরা ডিসি কন্ডিশনটাকে ইগনোর করছি, মানে ডিসিটাকে আমরা কনসিডার করছি না, অনলি আমরা এসি কন্ডিশনটাকে ভাবছি, মানে এই সিগন্যাল যেটা দিয়েছি তার জন্য যে কারেন্টটা, সেটা হচ্ছে বেসের কারেন্টটা ছোট হাতের আই, ছোট হাতের বি, ছোট হাতের আই, ছোট হাতের সি ইজ দ্য কালেক্টর কারেন্ট, এন্ড ছোট হাতের আই উইথ সাফিক্স ই, এটা হচ্ছে আমার এমিটার কারেন্ট, ঠিক আছে। তাহলে যদি আমরা এসি আর ডিসি দুটো কন্ডিশনকে মিক্স করি, মানে অ্যাকচুয়াল সার্কিট যেটা হবে তাতে তো আমার এসিও থাকবে, ডিসিও থাকবে, এটা আমরা অ্যানালিসিসের জন্য করলাম, যে দুটোকে সেপারেট করলাম, কিন্তু প্র্যাকটিক্যাল সার্কিটে আমার এসিও থাকবে, ডিসিও থাকবে। তাহলে সেই পরিস্থিতিতে আমার টোটাল বেস কারেন্ট কত হবে না, টোটাল বেস কারেন্ট যেটা হবে সেটাকে আমরা এই নোটেশন দিয়ে লিখবো, বড় হাতের আই কিন্তু ছোট হাতের বি, বড় হাতের আই কিন্তু ছোট হাতের বি, ঠিক আছে। এটা কি ডিনোট করে, ইট ইজ ডিনোটিং দ্য বেস কারেন্ট ডিউ টু এসি অ্যান্ড ডিসি বোথ, ঠিক আছে। তাহলে এটা কি হবে না, এটা হবে দুটো কারেন্টের সমষ্টি। কোন দুটো কারেন্টের সমষ্টি, যেটা হচ্ছে আমার শুধুমাত্র, যেটা আমার ডিসি যদি কন্ডিশন থাকতো তখন কত হতো, বড় হাতের আই উইথ সাফিক্স বি হতো, প্লাস যদি শুধুমাত্র এসি থাকতো তখন কত হতো, ছোট হাতের আই উইথ সাফিক্স বি হতো, ঠিক আছে। এই যে দুটো কারেন্ট তাদের সমষ্টিকে আমরা ডিনোট করছি বড় হাতের আই উইথ সাফিক্স ছোট হাতের বি, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের কি না, এটা হয়ে গেল আমাদের টোটাল বেস কারেন্ট when we are considering both the AC and DC conditions, ঠিক আছে।
অনুরূপভাবে আমরা যদি দেখি যে টোটাল আমার কালেক্টর কারেন্ট কত হবে, বড় হাতের আই উইথ ছোট হাতের সি, এটা কিন্তু ছোট হাতের সি মাইন্ডেড, ঠিক আছে, এটা হচ্ছে কালেক্টর কারেন্ট ডিউ টু দা ডিসি অ্যান্ড এসি বোথ কন্ডিশনস। তখন এটাও হবে আমার কি না, এটাও হবে আমার আই বড় হাতের আই বড় হাতের সি প্লাস হচ্ছে ছোট হাতের আই উইথ সাফিক্স ছোট হাতের সি, মানে হচ্ছে কালেক্টর কারেন্ট ডিউ টু দা ডিসি বায়াসিং প্লাস হচ্ছে দা কালেক্টর কারেন্ট অনলি ডিউ টু দা এসি সিগন্যাল, ঠিক আছে। একইভাবে বড় হাতের আই উইথ সাফিক্স ই, এটা হচ্ছে আমাদের টোটাল এমিটার কারেন্ট, এটাকে আমরা কি লিখবো না, এটাকে আমরা লিখবো বড় হাতের আই উইথ সাফিক্স ই, যেটা হচ্ছে আমার দ্য এমিটার কারেন্ট ডিউ টু দ্য ডিসি অনলি প্লাস হচ্ছে ছোট হাতের আই উইথ সাফিক্স ছোট হাতের ই, হুইচ ইজ ডিনোটিং দ্য এমিটার কারেন্ট ডিউ টু দ্য এসি সিগন্যাল অনলি, ঠিক আছে। তো এইটা হলো আমাদের নোটেশন, এটা কিন্তু আমরা এরপরে যাবতীয় ডিসকাশনের সময় আমরা এই কনসেপ্টটা ফলো করব, সেই কারণে আমি এটাকে ডিটেলসে বললাম, ঠিক আছে। এটাই এখানে লেখা হয়েছে, ঠিক আছে। আর একটা জিনিস এখানে তো তোমরা জানোই যে বেস কারেন্ট যেটা হয়, বেস কারেন্টটা কি হয়, বেস কারেন্ট ইজ নেগলিজিবল হয়, বেস কারেন্ট ইজ ভেরি নেগলিজিবল। তো আমরা বেস কারেন্টটাকে যদি আমরা ইগনোর করে দিই, বেস কারেন্টটাকে ইগনোর করে দেওয়ার জন্য আমরা বলতে পারি, বেস কারেন্টটাকে ইগনোর করলে আমরা এটা বলতে পারি যে আই ছোট হাতের আই উইথ ছোট হাতের সি, যেটা আমার কালেক্টর কারেন্ট ডিউ টু দা এসি সিগন্যাল অনলি, ইট ইজ নিয়ারলি ইকুয়াল টু কি বলতে পারি, ইট ইজ নিয়ারলি ইকুয়াল টু হচ্ছে আমার আই ছোট হাতের ই, ঠিক আছে। এটা হচ্ছে এমিটার কারেন্টের সঙ্গে সেম হবে। অন্যদিকে এটাও আমরা বলতে পারি যে বড় হাতের আই উইথ সাফিক্স ছোট হাতের সি, যেটা আমার টোটাল কালেক্টর কারেন্ট, দ্যাট উইল অলসো বি নিয়ারলি ইকুয়াল টু কি না, ইট উইল অলসো বি নিয়ারলি ইকুয়াল টু বড় হাতের আই উইথ সাফিক্স ই, মানে কালেক্টর কারেন্ট আর এমিটার কারেন্ট অলমোস্ট সেম হবে। এটা কখন হবে না, যখন হচ্ছে বেস কারেন্ট যেটা আইবি যেটা আছে ইজ নেগলিজিবল, ইজ ভেরি স্মল, ঠিক আছে। আইবি ইজ নেগলিজিবল, তখন আমরা এই কন্ডিশনটাকে ভাবতে পারি, ঠিক আছে। তো এই হলো কনসেপ্ট, এই কনসেপ্ট নিয়ে আমরা পরে আলোচনাগুলো করব। তো এরপরে যে নেক্সট কনসেপ্টটায় আমরা আসবো সেটা হচ্ছে ফেজ রিভার্সাল কনসেপ্ট, ঠিক আছে। ফেজ রিভার্সাল ব্যাপারটা কিরকম জিনিস, তো দেখো, ইন দা কমন এমিটার কানেকশন when the input signal voltage increases in the positive sense, মানে কমন এমিটার কানেকশন, তো এই যে কানেকশনটা আছে এটা কি কানেকশন, কমন এমিটার কানেকশন অবশ্যই। তো এই কমন এমিটার কানেকশন যখন করা হচ্ছে তখন যখন বলছে যে আমার ইনপুট সিগন্যাল ভোল্টেজ ইনক্রিজেস, ইনক্রিজটা কখন করছে, ইনপুট সিগন্যালটা ইনক্রিজ করছে এই পজিটিভ হাফ যখন, তখনই ইনক্রিজ করছে, আর নেগেটিভ হাফে ইনপুট সিগন্যালটা কি হচ্ছে, কমে যাচ্ছে, ঠিক আছে। তো এটা দেখা গেছে যে যখন আমরা কমন এমিটার কানেকশনে কোনো একটা ইনপুট সিগন্যালকে ইনক্রিজ করি in the positive sense, then the output voltage increases in the negative direction, মানে আউটপুট ভোল্টেজটা কিন্তু আমার নেগেটিভ ডাইরেকশনে তখন বাড়ে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি দেয়ার ইজ এ ফেজ ডিফারেন্স অফ 180 ডিগ্রি বিটুইন দ্য ইনপুট অ্যান্ড আউটপুট ভোল্টেজ, মানে ইনপুট সিগন্যালটা যখন বাড়ছে আমার আউটপুট সিগন্যালটা তখন নামছে বা কমছে, ঠিক আছে। আবার ইনপুট সিগন্যালটা যখন কমছে নেগেটিভ হাফ সাইকেলে, তখন আবার আমার আউটপুট সিগন্যালটা বাড়ছে। তাহলে আমরা বলতে পারি এই যে আমার ইনপুট সিগন্যাল আর এই যে আমার আউটপুট সিগন্যাল, এদের দুজনের মধ্যে কি আছে, এদের দুজনের মধ্যে একটা ফেজ রিভার্সাল আছে। কত ডিগ্রি ফেজ রিভার্সাল আছে না, 180 ডিগ্রি একটা ফেজ রিভার্সাল আছে বিটুইন দ্য ইনপুট অ্যান্ড দ্য আউটপুট ভোল্টেজেস ইন দ্য কমন এমিটার কানেকশন। এবং এই যে ব্যাপারটা, একে কি বলা হয় না, একে বলা হচ্ছে ফেজ রিভার্সাল, ঠিক আছে। তো লক্ষ্য করার মতো একটা বিষয় হচ্ছে যে এটা কিন্তু তখনই অ্যাপ্লিকেবল হবে যখন দ্য আউটপুট ইজ টেকেন ফ্রম দ্য কালেক্টর অ্যান্ড এমিটার এন্ড অফ দ্য সাপ্লাই, এটাই সবসময় করা হয়, কালেক্টর এন্ড আর এই এমিটার এন্ডের যে এই প্রান্তটা মানে আফটার দ্য এমিটার রেজিস্ট্যান্স, এই দুটোর মাঝেই অ্যাকচুয়ালি আউটপুট সিগন্যালটাকে কালেক্ট করা হয়, ঠিক আছে। তো এটা যেহেতু করা হয় তার জন্য আমরা বলতে পারি যে দেয়ার ইজ এ ফেজ রিভার্সাল বিটুইন দ্য ইনপুট সিগন্যাল অ্যান্ড দ্য আউটপুট সিগন্যাল, ঠিক আছে। যদি কিন্তু আমরা এই কালেক্টর রেজিস্টার আরসির অ্যাক্রসে যদি আমরা নিতাম তখন কিন্তু ফেজ রিভার্সালটা হতো না, মানে যদি আমরা ধরো একটা সিগন্যাল যেটা আউটপুট সেটা যদি আমরা আরসির অ্যাক্রসে নিতাম তখন কিন্তু ফেজ রিভার্সালটা হতো না। আমরা একটু দেখে নিই ডায়াগ্রামটা আরেকবার রিড্র করে।
এটা হয়ে গেল কালেক্টর, এটা হয়ে গেল এমিটার টার্মিনাল। এখানে আছে বায়াসিং নেটওয়ার্ক, এখানে আমার ক্যাপাসিটার একটা আছে, এমিটার বাইপাস ক্যাপাসিটার। স্যার হ্যাঁ বলো। ক্যাপাসিটারে আপনি একটা স্টিয়ার লাইন করছেন আর একটা কাজ করে করছেন, বুঝতে পারলাম না। এটা হচ্ছে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটারের সিম্বল, ঠিক আছে? ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটারের ওটা হচ্ছে সিম্বল। তোমরা যে ক্যাপাসিটারের সিম্বলটা এঁকেছো ওটা জেনারেল, ঠিক আছে? এটা হচ্ছে জেনারেল। ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার বোঝাতে গেলে এইরকম করা উচিত, ঠিক আছে? তো এখানে স্যার যেটা দুটো হচ্ছে, ক্যাপাসিটরের মধ্যে ডিফারেন্স কি স্যার? এটা ডিফারেন্স তোমাকে দেখতে হবে। দেখো, এই টপিকটা তোমরা পড়ো। দেখো, শুনতে পাচ্ছ সবাই? দেখো, দু ধরনের ক্যাপাসিটার, ইলেকট্রোলাইটিক ভার্সাস সেরামিক। দু ধরনের ক্যাপাসিটার, একটা হচ্ছে পোলারাইজড আর একটা হচ্ছে নন পোলারাইজড। স্যার আপনি বলে দিন স্যার, সাউন্ড আসছে না কিন্তু ওইখান থেকে। ঠিক আছে, আমি দেখাচ্ছি দাঁড়া। দেখো, এই যে ক্যাপাসিটারটা দেখতে পাচ্ছ না, এই দিকের বাঁ দিকের যে ছবিটা, এই ধরনের যে ক্যাপাসিটার তোমরা ইলেকট্রনিক সার্কিট যেগুলো আছে বেশিরভাগ জায়গাতে এই ধরনের ক্যাপাসিটেন্সই দেখতে পাবে, বা যেগুলো তোমরা ল্যাবে এক্সপেরিমেন্ট করবে সেখানে তোমরা এই ধরনের ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটারই দেখতে পাবে, ঠিক আছে? এদের কি পোলারিটিটা মেনশন করা থাকে, মানে কোন পোলারিটিটা পজিটিভ পোলারিটি আর কোনটা নেগেটিভ পোলারিটি, ঠিক আছে? মানে কোন প্লেট, ক্যাপাসিটারে তো দুটো প্লেট থাকে, একটা হচ্ছে পজিটিভ প্লেট আর একটা হচ্ছে নেগেটিভ প্লেট। তো কোন প্লেটটা পজিটিভ আর কোনটা নেগেটিভ সেটা তোমরা আইডেন্টিফাই করতে পারবে। যে এই যে লম্বা দাড়ি, এটা হচ্ছে বড়, বড় দাড়ি যেটা থাকবে সেটা হচ্ছে মানে দুটো দণ্ডের মতো থাকবে আর কি। অ্যাকচুয়ালি ক্যাপাসিটারের দুটো দণ্ডের মতো বেরিয়ে থাকবে, একটা হচ্ছে তোমার বড় দাড়ি আর একটা হচ্ছে ছোট দাড়ি, ঠিক আছে? বড় দাড়িটা হচ্ছে পজিটিভ প্লেট আর এটা হচ্ছে নেগেটিভ প্লেট, এটা আইডেন্টিফাই করছে। এটা কার জন্য? এটা হচ্ছে এই ধরনের যে ক্যাপাসিটার যেগুলোকে আমরা ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার বলছি তাদের জন্য। মানে পজিটিভটা হচ্ছে অ্যানোড আর আরেকটা হচ্ছে ক্যাথোড, ঠিক আছে? দেখো, এটা হচ্ছে কিসের সিম্বল? এই যে 103 লেখা আছে, এই সিম্বলটা হচ্ছে সেরামিক ক্যাপাসিটার। এবং এর ক্ষেত্রে দেখো দুটো দাড়ি কিন্তু সেম শেপের, মানে এই যে ধরনের ক্যাপাসিটার এটা এখানে দেখানো হয়েছে, এই যে দুটো দাড়ি আছে, দুটো দাড়ি কিন্তু সমান দৈর্ঘ্যের দাড়ি, ঠিক আছে? এবং এই ধরনের যে ক্যাপাসিটার, এতে কিন্তু কোন প্লেটটা পজিটিভ আর কোন প্লেটটা নেগেটিভ কিছু কিন্তু বলা নেই। মানে এই ধরনের যে ক্যাপাসিটার এগুলোকে আমরা যে কোনো পোলারিটিতে লাগাতে পারি। এই ইলেকট্রোলাইটিক, এই যে আমার সেরামিক ক্যাপাসিটার, এগুলোকে আমরা যে কোনো ধরনের
পোলারিটিতে লাগাতে পারি, কিন্তু এই যে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার এদের কিন্তু মেনশন করা আছে কোন দিকটা পজিটিভ আর কোন দিকটা নেগেটিভ, মানে এই দিকটা আমার পজিটিভ, এই দিকটা হচ্ছে আমার নেগেটিভ। ক্যাথোড আর অ্যানোড হচ্ছে একদম প্রপারলি মেনশন করা আছে। ঠিক আছে, এই দুটোই হলো তোমার দু ধরনের ক্যাপাসিটার, ইলেকট্রোলাইটিক এবং সেরামিক ক্যাপাসিটারের পার্থক্য। দেখো এদের যে ম্যাক্সিমাম ভ্যালু ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার, এদের ক্ষেত্রে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুটা কি রকম দেখো। মিনিমাম ভ্যালু বলছে 0.1 মাইক্রোফ্যারাড থেকে শুরু করে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 2.7 মিলিফ্যারাড, মানে অনেকটাই বড়, কিন্তু এর যে ক্যাপাসিটেন্স এর মানটা কিন্তু অনেকটাই বড়। অন্যদিকে এর যে আমার ক্যাপাসিটেন্স এদের ক্ষেত্রে মানে সেরামিক ক্যাপাসিটারের ক্ষেত্রে এদের মিনিমাম ভ্যালু কত বলছে 0.1 পিকোফ্যারাড। 0.1 পিকোফ্যারাড থেকে ম্যাক্সিমাম বলছে কত হতে পারে না 100 মাইক্রোফ্যারাড, এতদূর পর্যন্ত এটা চলতে পারে। কোনো অসুবিধা নেই। তো ব্যাপারটা যেটা আমরা ডিসকাস করতে চাইছি যে আমাদের এখানে আউটপুটটা যেটা আমরা পাচ্ছি, আউটপুটটা কোথা থেকে পাচ্ছি। দেখো আউটপুট আমরা কালেক্ট করছি কিন্তু আমাদের কালেক্টর টার্মিনাল এবং এমিটার টার্মিনালের মধ্যে। তো কালেক্টরের এখানে আমাদের একটা ক্যাপাসিটার আছে, এটা হচ্ছে আমাদের এখানে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার এরকম আছে, আর এখানে এটা হচ্ছে আমাদের এমিটার টার্মিনাল। তো এখানে আমাদের একটা পয়েন্ট আছে। ঠিক আছে, তাহলে আমাদের দুটো পয়েন্টের মধ্যে আমরা আউটপুট পাবো। তো ইনপুটটা কোথায় দিয়েছি, ইনপুটটা হচ্ছে আমরা এইখানে দিয়েছি, এটা হচ্ছে আমাদের ইনপুট সিগন্যাল যেটা অ্যাপ্লাই করা হয়েছে। আর আউটপুটটা আমরা কোথায় কালেক্ট করছি না, আউটপুটটা আমরা এইখানে কালেক্ট করছি, এটা হচ্ছে আমাদের ভি আউট। এই দুটো টার্মিনালের মধ্যে আমরা আউটপুটটা কালেক্ট করছি। এবার দেখো এইখানটায়, আচ্ছা এখানে যে কারেন্ট গুলো সেগুলো দেখে নিতে হবে। এখানে হচ্ছে আরসি রেজিস্ট্যান্স, এটা আরসি রেজিস্ট্যান্স, এটা হলো আমার আরই রেজিস্ট্যান্স, এটা হলো R1, এটা হলো R2, এটা হলো সিই। ঠিক আছে, তো নেক্সট দেখো এখানে আমাদের যে ভিসিই যেটা আছে কালেক্টর আর এমিটারের মধ্যেকার যে ভোল্টেজ ভিসিই, সেটা সমান কত লিখছে ভিসিসি মাইনাস আইসি গণিত আরসি। মানে এই টার্মিনালের ভোল্টেজটা কি, এটা হচ্ছে কালেক্টরের ভোল্টেজ, আর এইটাকে আমরা এমিটারের ভোল্টেজ ধরে নিচ্ছি। তো এই দুটোর মধ্যে যে ভি আউট আমরা পাচ্ছি এটাকে আমরা এটাও লিখতে পারি, তো এটাকে আমরা লিখতে পারি তো ক্যাপিটাল ভি লিখেছে এখানে, না এটাকে স্মল ভি লিখছে, মানে এসি কন্ডিশনের জন্য খালি। ওকে, ভি আউটপুট যেটা পাচ্ছে সেটাকে এখানে লিখছে ছোট হাতের ভি উইথ সিই। ঠিক আছে, ভিসিই ইজ ডিনোটিং হোয়াট দ্য ভোল্টেজ বিটুইন দিস কালেক্টর অ্যান্ড এমিটার টার্মিনাল। এটাকে আমরা আউটপুট ভোল্টেজ বলতে পারি, অথবা সংক্ষেপে এটাকে আমরা ভিসিই ও বলতে পারি। তো ভিসিই সমান কত হবে বলতো, এখানে যদি আমার ভিসিসি ভোল্টেজ থাকে, এখানে যদি আমার ভোল্টেজ ভিসিসি থাকে, আর এর মধ্যে এই কালেক্টরের মধ্যে যে কারেন্টটা সেটা আমার কত না ছোট হাতের আইসি। আমরা যদি এসি কন্ডিশনটাকে বিচার করি, কারণ এসি সিগন্যালটাকে তো আমরা অ্যাম্প্লিফাই করতে চাইছি, তাহলে এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে সেটা হচ্ছে ছোট হাতের আইসি, আর এখানে যে ভোল্টেজটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ভিসিই। আচ্ছা এবারে আমাকে বলো এই যে লুপটা হচ্ছে আমার, এই যে লুপটা হচ্ছে মানে এই আইসি আরসি থেকে এই আমার যে আউটপুট ভোল্টেজ, মানে এই যে পথ, এই পথে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি আমরা কি লিখতে পারি বলো দেখি। আমরা লিখতে পারি ভিসিসি সমান কার সমষ্টি না, এই যে আমার কালেক্টর সঙ্গে যে রেজিস্ট্যান্সটা লেগে আছে আরসি, তার মধ্যে একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, সেটা কত আইসি গণিত আরসি, তাই তো এটা হচ্ছে আইসি গণিত আরসি, এটা হলো ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দিস কালেক্টর রেজিস্ট্যান্স। প্লাস হচ্ছে কি, প্লাস হচ্ছে আমার এই কালেক্টর আর এমিটার টার্মিনালের মধ্যেকার যে ভোল্টেজ সেটা কত না, সেটা হচ্ছে ভি সিই। ঠিক আছে, ভি সিই এটা হচ্ছে কালেক্টর আর এমিটার টার্মিনালের মধ্যেকার ভোল্টেজ। তাহলে এই পরিস্থিতিতে আমরা ভিসিই সমান কত লিখতে পারি, ভিসিই সমান আমরা লিখতে পারি হচ্ছে ভিসিসি মাইনাস আইসি গণিত আরসি, মাইনাস আইসি গণিত
আরসি, এটা তো আমরা লিখতে পারি। বলো, এই যে আমার ভোল্টেজ, মানে আমি এই পথটা নিলাম, মানে এখান থেকে এইটুকুর মধ্যে একটা ভোল্টেজ ড্রপ হলো, সেটা কত, আইসি গণিত আরসি, প্লাস এখান থেকে এইটুকু যেটা আমরা আউটপুট হিসাবে পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি আমার ভিসি। তাহলে এইখানে যে ভোল্টেজ ভিসিসি, দ্যাট মাস্ট বি ইকুয়াল টু দিস ভোল্টেজ প্লাস দিস ভোল্টেজ, দুটো ভোল্টেজের সমষ্টি। তাহলে ভিসিই সমান আমরা লিখতে পারি ভিসিসি মাইনাস আইসি গণিত আরসি। হ্যাঁ বলো। আর তো একটু ভোল্টেজ ড্রপ হবে। হ্যাঁ, আর যেটা আছে না, না আরইটাকে আমরা তো ধরছি না, আমরা ভোল্টেজটা অ্যাকচুয়ালি নিচ্ছি কোথায়, আমরা ভোল্টেজটা নিচ্ছি এইখান থেকে শুরু করে এই এমিটারের তলা পর্যন্ত, মানে আরই ভোল্টেজটাকে অলরেডি তার মধ্যে আমার ধরাই আছে, বুঝতে পেরেছো? আমরা তো এইখান থেকে এই পয়েন্টের মধ্যে নিচ্ছি না, এখান থেকে এইটুকু পয়েন্টের মধ্যে যদি আমরা ওই টোটালটাকেই আমরা ভিসিই নাম দিচ্ছি, মানে এই টোটালটাকেই আমরা ভিসিই নাম দিচ্ছি। মানে অ্যাকচুয়াল মানে তোমার মনে হতে পারে ভিসিই মানে এখান থেকে শুধু এইটুকু, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা এটাকেও ধরে নিচ্ছি এর মধ্যে, ঠিক আছে? মানে আরই যেটা ভোল্টেজ ড্রপ সেটাকেও আমরা ভিসি এর মধ্যেই ওটাকে ধরে নিচ্ছি, দিয়ে আমরা এইখান থেকে কালেক্টর টু এমিটার এই ভোল্টেজ যেটাকে আমরা ভিসি টোটাল ভোল্টেজটা নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে? মানে এইটুকুর মধ্যেই কিন্তু, মানে অ্যাকচুয়ালি এইটুকুর মধ্যে যতটা প্লাস এই আরির মধ্যে যতটা, টোটালটাই এর মধ্যে কনসিডার করা আছে, ঠিক আছে? এবং এটা খুবই কম হবে, আরির মধ্যে যে ভোল্টেজটা খুবই কম হবে ড্রপটা, এর কারণ হচ্ছে একটাই, কারণ হচ্ছে কি আমরা এখানে একটা কি লাগিয়েছি, এখানে একটা আমরা কাপলিং ক্যাপাসিটার লাগিয়েছি। কাপলিং ক্যাপাসিটার কি করবে, যে মেন যে এসিটা আছে, মানে মেন এসির পার্টটাকে কি করে নেবে, বাইপাসই করে দেবে, মানে খুব কম পরিমাণ কারেন্টই আরির মধ্যে দিয়ে ফ্লো করবে, যার ফলে বেসিক্যালি এখানে যে ভোল্টেজ ড্রপটা হবে সেটা নেগলিজিবল। তো নেগলিজিবল বলে আমরা এটাকে টোটালটাকে ভিসিই ধরে নিয়েছি, ঠিক আছে? ভিসিই সমান তাহলে কত হলো, ভিসিসি মাইনাস আইসি গণিত আরসি। আমরা পরের কথা ইকুয়েশনটা আরেকবার লিখে ফেলি। ভিসিই যেটা VCE means the collector to emitter এর মধ্যে আউটপুট ভোল্টেজ আমরা যেটা পাচ্ছি দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল VCC, যেটা আমরা বায়াসিং ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, মাইনাস হচ্ছে কত, মাইনাস হচ্ছে আইসি গণিত আরসি, ঠিক আছে? এটা হলো আমাদের টোটাল কালেক্টর টু এমিটারের মধ্যেকার ভোল্টেজ। তো এবারে দেখো, যখন আমার আইসি বাড়বে, একটা কথা বোঝার চেষ্টা করো, যখন আমার আইসি ইনক্রিজ করবে তখন কি হবে, আইসি যখন বাড়বে তখন কি হবে, এই ড্রপটা বেড়ে যাবে কিনা, এই ড্রপটা যেটা আছে আইসি গণিত আরসি, এই ড্রপটা বাড়বে। তো যদি আইসি বাড়ে, আইসি গণিত আরসি এই ড্রপটাও বেড়ে যাবে। এই ড্রপটা যদি বাড়ে মানে আইসি গণিত আরসি এই ড্রপটা আমার বেড়ে গেল, এই ড্রপটা আমার বাড়লো। এই ড্রপটা যদি বাড়ে তাহলে আলটিমেটলি ভিসিজিটা তো কনস্ট্যান্ট, এটা তো বায়াসিং এর জন্য আমরা ব্যাটারির সাহায্যে লাগিয়েছি, এটা তো কনস্ট্যান্ট ভোল্টেজ। তার মানে কি হবে, এটা যদি কনস্ট্যান্ট থাকে আর এই জিনিসটা যদি আমার বেড়ে যায়, তাহলে আলটিমেটলি কে কমবে, তার মানে আলটিমেটলি আমার ভিসিই এ কিন্তু কমে যাবে, ঠিক আছে? ভিসিই কিন্তু কমে যাবে। তাহলে একটা জিনিস আমরা বুঝলাম যে যদি আমাদের কালেক্টর কারেন্টটা বাড়ে তাহলে কিন্তু আমাদের কি কমবে, আউটপুট ভোল্টেজের পরিমাণটা কিন্তু কমবে। আচ্ছা, কালেক্টর কারেন্ট যে আইসি আছে এটা বাড়বে কখন বলো দেখি। আইসি সমান আমরা কি জানি, আইসি সমান আমরা জানি হচ্ছে বিটা ইন্টু আইবি। যদি আমরা লিকেজ কারেন্টকে ইগনোর করি তাহলে বিটা ইন্টু আইবি হচ্ছে আমাদের কালেক্টর কারেন্ট। এবার দেখো, আইসি যদি আমরা বাড়াতে চাই, যদি আমরা আইসিটাকে বাড়াতে চাই, তার মানে হচ্ছে আমাদের কাকে বাড়াতে হবে, বিটাটা তো কনস্ট্যান্ট, বিটা যদি অলমোস্ট কনস্ট্যান্ট হয় তাহলে বাড়ার মতো কি আছে না, আইবিটাকে আমাকে বাড়াতে হবে। আইবিটা বাড়াবো কি করে, আইবিটা কিসের জন্য ফ্লো হচ্ছে, বেস কারেন্ট, ইট ইজ ডিউ টু দিস আমার সিগন্যাল, যে ইনপুট সিগন্যাল আমরা অ্যাপ্লাই করেছি। তাহলে বেস কারেন্টটা বাড়বে তখন যখন আমার ইনপুট সিগন্যাল যেটা আছে, ইনপুট সিগন্যালে তো দুটো হাফ, একটা পজিটিভ হাফ একটা নেগেটিভ হাফ, এইভাবে তো আমার ইনপুট সিগন্যালটা আছে। এবার ইনপুট সিগন্যালটা যখন পজিটিভের দিকে বাড়ছে, ইনপুট সিগন্যালটা যখন আমার পজিটিভের দিকে বাড়ছে তখন কি হচ্ছে, পজিটিভের দিকে যে বাড়ছে মানে এই দিক এখান থেকে এইটুকুর মধ্যে পজিটিভের দিকে যখন বাড়ছে তখন আমার বেস কারেন্টটাও বাড়বে। যদি ভোল্টেজ বেশি দিই স্বাভাবিকভাবেই তো বেস কারেন্ট বাড়বে, কারণ আমরা কি জানি ভিবিই যে ভোল্টেজ তার সঙ্গে বেস কারেন্টের রিলেশনটা এরকম একটা গ্রাফের আকারে আমরা দেখেছিলাম না, একদিকে আমার ভিবিই ছিল, একদিকে আমাদের ভিবিই ছিল, আর অন্যদিকে আমাদের আইবি ছিল। তো আমরা তো জানি যে যত আমরা বেস এমিটারের মধ্যে ভোল্টেজ বাড়াবো তত আমাদের বেস কারেন্ট বাড়বে। তার মানে কি ইনপুট ভোল্টেজ যত বাড়াবো বেস কারেন্ট তত বাড়বে, মানে পজিটিভ হাফ সাইকেল যখন হচ্ছে তখন আমার আইবিটা বাড়বে, আর যখন নেগেটিভ হাফ সাইকেল তখন আমার আইবিটা কমবে। কিন্তু যখন আমার আইবি বাড়বে তখন আমার কে বাড়বে, পজিটিভ হাফ সাইকেলে তাহলে কি হচ্ছে, আইবিটা বাড়ছে, আইবি বাড়ছে মানে আইসিও বাড়ছে, কিন্তু আইসি বাড়লে আইসি ইন্টু আরসি এই জিনিসটাও বাড়ছে, কিন্তু আলটিমেটলি ভিসিই অর্থাৎ আমাদের আউটপুট ভোল্টেজ যেটা সেটা কিন্তু তখন কমে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা একটা জিনিস ফিল করতে পারছি, যখন আমাদের ইনপুট ভোল্টেজের পরিমাণটা বাড়ছে তখন কিন্তু আউটপুট ভোল্টেজের পরিমাণটা কমছে। তাহলে আমরা যদি ইনপুট ভোল্টেজের সিগন্যালটাকে আমরা এরকম করে দেখাই, যদি আমাদের এইটা হচ্ছে ইনপুট সিগন্যাল হয়, আউটপুট সিগন্যালটা কেমন হবে, আউটপুট সিগন্যালটা অ্যাম্পলিফাইড তো হবে,
মানে আমরা আউটপুটে একটা অ্যাম্পলিফাইড সিগন্যাল পাবো, অ্যাম্পলিফাইড মানে তার অ্যাম্পলিটিউডটা বেড়ে যাবে, কিন্তু সেটা কত ডিগ্রি, 180 ডিগ্রি ফেজ রিভার্সাল হয়ে যাবে। 180 ডিগ্রি সেটা কিন্তু ফেজ রিভার্সাল হয়ে যাবে, মানে যখন এটা বাড়ছে তখন ওটা কি হবে, তখন ওটা কমবে, আবার যখন এটা কমছে তখন ওটা বাড়বে। ঠিক আছে, তাহলে এইটা যদি আমার ভি ইন হয়, এটা যদি আমাদের ভি ইন এর সিগন্যাল হয়, এই নিচেরটা কিসের সিগন্যাল হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের ভি আউট। ভি আউট মানে হচ্ছে আমাদের কি না, ভিসিই, এটা আমাদের ভি আউট বা ভিসিই। ঠিক আছে, কালেক্টর টু এমিটারের মধ্যেকার ভোল্টেজ, এইটা হয়ে যাবে আমাদের ইনপুট আর আউটপুটের মধ্যে রিলেশন। ঠিক আছে, ফেজ রিভার্সাল এটাকেই বলে। কারণ হচ্ছে আমাদের ইনপুট সিগন্যাল যেটা আমরা ইনপুট ভোল্টেজ হিসাবে অ্যাপ্লাই করছি, যেটা আমরা কোথায় অ্যাপ্লাই করছি না, এই ভি ইন যেটা অ্যাপ্লাই করছি, এটা যখন বাড়ছে তখন আমার আউটপুট ভোল্টেজ যেটা সেটা কমছে। মানে আমরা যদি এইখানকার সিগন্যালটাকে এরকম দেখাই ইনপুট সিগন্যাল, ওদিকে সিগন্যালটা কেমন দেখাবো, ওদিকে সিগন্যালটা প্রথমে আমরা নেগেটিভ দেখাবো, পরে আমরা পজিটিভ দেখাবো, এইরকম হবে ব্যাপারটা। মানে এটা হলো আমার ইনপুট আর এটা হয়ে গেল আমাদের আউটপুট। ঠিক আছে, তো সেই কারণেই বলা হয় যে ইনপুট আর আউটপুটের মধ্যে একটা 180 ডিগ্রি ফেজ রিভার্সাল থাকছে, এই ঘটনাটাকে ফেজ রিভার্সাল বলা হয়। বলো, কারো ডাউট আছে এর মধ্যে? স্যার আপনি এখানে আইসি যেটা, এটা টোটালটা ধরে নিয়েছেন তো ডিসির জন্য, এসির জন্য? না, আমরা এখানে কিন্তু এসিটাকেই কনসিডার করছি, কারণ আমরা এসি সিগন্যাল যেটা আছে, এসি সিগন্যালটাকে অ্যাম্পলিফায়ার হিসাবে আমরা এখানে দেখছি, কারণ আমরা ডিসিটাকে নিয়ে আমরা ভাবিত নয়। ঠিক আছে, কারণ হচ্ছে আমরা অ্যাকচুয়ালি যে এসি ইনপুট সিগন্যাল দিলাম না, সেটার জন্য সেটা কতটা অ্যাম্পলিফাইড হলো সেটা দেখতে চাইছি, বুঝতে পারলে? সেইটার জন্য আমরা এখানে ছোট হাতের আই, ছোট হাতের সি নিয়েছি, এবং এখানে যে ভোল্টেজ নিয়েছি সেটা হচ্ছে ছোট হাতের ভি নিয়েছি, ছোট হাতের সিই নিয়েছি। এর মানেই হচ্ছে যে আমরা এখানে এসি ভোল্টেজটাকে নিয়ে কনসিডার করেছি। স্যার বলো। স্যার বলছি আউটপুটটা ভি সি এর সাপেক্ষে কেন নিলেন, ওই আর সির সাপেক্ষে কেন নিলেন না? দেখো, প্র্যাকটিক্যাল অ্যাম্পলিফিকেশনের পারপাসে যেটা করা হয় সেটাই বললাম। আরসি সাপেক্ষে যদি নিতাম, নেওয়া যেত, কোনো অসুবিধা নেই, কিন্তু প্র্যাকটিক্যালি এটা ইউজ করা হয় না। ঠিক আছে, প্র্যাকটিক্যালি হচ্ছে কালেক্টর আর এমিটারের মধ্যেকার ভোল্টেজটাই নেওয়া হয়। কারণ আমরা যে রিলেশন, মানে আমরা যেটা আউটপুট কার্ভ যত তোমরা দেখবে, আউটপুট কার্ভটা কার কার মধ্যে থাকে, ভিসিইর সঙ্গে আইসি থাকে না। আউটপুট কার কার মধ্যে নিই আমরা, ভিসিইর সঙ্গে কার থাকে, আইসি থাকে। তো ভিসিইর মধ্যেকার ভোল্টেজটাই তো নেবো। সেই কারণে এই যে আউটপুট কার্ভ গুলো আমরা দেখি, সেখানে আউটপুট ভোল্টেজ কোনটা, ভিসি, আর এই মোডটা কি মোড, এটা হচ্ছে কমন এমিটার মোড, তাই না? কমন এমিটার মোডে আমাদের তাহলে ভিসির মধ্যেই নেওয়ার উচিত। যদি আমরা কালেক্টর রেজিস্টারের অ্যাক্রসে নিতাম, তাহলে ভোল্টেজটা খালি আমরা কালেক্টরের অ্যাক্রসেই নিতাম, আমাদের এমিটারটা কোনো কাজে লাগছিল না, তাহলে সেটা কমন এমিটার মোডে আমরা কোনো সিগনিফিকেন্স পাচ্ছিলাম না সেখানে। ঠিক আছে, তবে হ্যাঁ, এখানেও কিন্তু আমরা একটা অ্যাম্পলিফাইড কারেন্ট পাবো, এটা ঠিক। যদি আমরা কালেক্টর রেজিস্ট্যান্সটাকেও ধরি, সেখানেও কিন্তু আমরা যে আমাদের ছবিটা যদি আমরা দেখি, কালেক্টর কারেন্টও তো বেশি হবে, মানে বেস কারেন্ট তো সামান্য হয়, কিন্তু কালেক্টর কারেন্ট তো যথেষ্ট বেশি। এবার যদি আমরা আইসি ইন্টু আরসি এটাকে ভাবতাম, আইসি ইন্টু আরসিটা কেমন হতো বলো দেখি। আইসি যখন বাড়ছে তখন আইসি ইন্টু আরসিও বাড়ছে, এবং এরকম একটা আমরা ভোল্টেজ কিন্তু পেতাম। এটা আমরা কোথায় পেতাম না, এটা হচ্ছে আমাদের আইসি ইন্টু আরসি, তার কার্ভ এরকম হতো। ঠিক আছে, এবং এইটা আমরা পেতাম, এই ভোল্টেজটা যদি আমরা একটা ভোল্টমিটার নিয়ে আমরা যদি এইখানে কানেক্ট করে দিতাম, এই দুটোর মধ্যে যদি আমরা একটা ভোল্টমিটার নিয়ে মাপতে বসতাম, তাহলে আমরা এরকম একটা ভোল্টেজ পেতাম। ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যালি এটা ইউজ করা হয় না। প্র্যাকটিক্যালি রেজিস্টার, মানে আরসি যে রেজিস্টারটা আছে তার অ্যাক্রসের ভোল্টেজটাকে নেওয়া হয় না। প্র্যাকটিক্যালি নেওয়া হয় কোনটা না, কালেক্টর এবং এমিটারের মধ্যেকার ভোল্টেজটাকেই অ্যাম্পলিফিকেশনের জন্য ইউজ করা হয়। ঠিক আছে, স্যার একটা জিনিস তো বললেন না স্যার, আইসি যেটা আছে না, যেটা মানে ডিসি এর জন্য আর এসির জন্য, সেটা ওভারল্যাপ করবে না, কি হবে সেটা একটু বললেন। ও আচ্ছা, হ্যাঁ, ওভারল্যাপটা আমি দেখো পরের দিন পড়াবো। হ্যাঁ, পরের দিন হচ্ছে, দেখো অ্যাকচুয়ালি এই যে ব্যাপারটা, ডিসির জন্য এক ধরনের ব্যাপার হবে, তার জন্য একটা কারেন্ট হবে, আবার এসির জন্য একটা কারেন্ট হবে, ওভারল্যাপ হবে না। ঠিক আছে, এই যে ডিসি যখন আমরা কনসিডার করব, তখন আমরা ধরে নেবো এসি গুলো জিরো। ঠিক আছে, আবার যখন আমরা এসিটা কনসিডার করব, তখন আমরা ধরে নেবো ডিসিটা জিরো। ঠিক আছে, দিয়ে দুটো আলাদা আলাদা সার্কিট এঁকে আমরা অ্যানালিসিস করে দেখবো। ঠিক আছে, এবং যে ওভারঅল যে জিনিসটা আমরা পাবো, সেটাতে আমরা কি করবো না, ওভারঅল জিনিসে আমরা দুটোকে অ্যাড করে দেবো, মানে ডিসির জন্য আর এসির জন্য ব্যাপার দুটোকে আমরা অ্যাড করে একটা ওভারঅল জিনিস পাবো। ঠিক আছে, তো ওভারল্যাপ করবে না। এই যে থিওরেম, এটাকে সুপারপজিশন থিওরেম বলে। ঠিক আছে, তোমরা সার্কিট থিওরিতে সুপারপজিশন থিওরেম পড়বে, যেখানে মানে কোনো একটা সার্কিটে দুটো সোর্স যদি থাকে, একবার একটা সোর্সকে ধরা হয়, বাকিটাকে জিরো ধরা হয়,
আবার অন্যবার একটা সোর্সকে ধরবো, বাকিটাকে জিরো ধরবো, এবং এইরকম করে দুটো সেপারেট কারেন্ট বার করে সেগুলোকে আমরা সাম করতে পারবো। ঠিক আছে, এটাই করা হবে। ঠিক আছে।